হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো এবং যারা ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সাম 2020 স্কলারশিপ এপ্টিটিউড টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি একটি ক্র্যাশ কোর্স শুরু করেছিলাম। ঠিক আছে, ওই ক্র্যাশ কোর্সে আমি এই যে তোমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে সিলেবাসটা দিয়েছে এখানে, ওই সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ আমি ওই ক্র্যাশ কোর্সে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেনের সলিউশন আমি দেখাবো বলেছিলাম। ঠিক আছে, ওই হিসাবে আমি এই যে চ্যাপ্টার ওয়ানের যে নাম্বার সিস্টেম ইয়েটি রয়েছে, চ্যাপ্টার ওয়ানের নাম্বার সিস্টেম, ওই নাম্বার সিস্টেম থেকে আমি অলরেডি 2টি ভিডিও করে দিয়েছি। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি নাম্বার সিস্টেমেরই আরও কিছু কোশ্চেনের আলোচনা করব এবং ওই কোশ্চেনগুলির অনুরূপ কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো। ওকে, এর আগে যে 2টি ভিডিও দিয়েছিলাম ওইখানেও আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে। ঠিক আছে, তোমরা বোধহয় সবাই হোমওয়ার্কগুলি করে নিয়েছো। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে এগুলি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমি নাম্বার সিস্টেম চ্যাপ্টারটির এটা লাস্ট ভিডিও হবে নাম্বার সিস্টেমে। ঠিক আছে, এই আজকের ভিডিওতে কিছু যে কোশ্চেনগুলি বাকি রয়েছে, কিছু প্যাটার্ন বাকি রয়েছে। কোশ্চেন বলতে কিছু প্যাটার্ন বাকি রয়েছে, কিছু কোশ্চেনের প্যাটার্ন আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আরও কিছু প্যাটার্নের কোশ্চেন বাকি রয়েছে, ওইগুলি আজকের ভিডিওতে আমি দেখাবো। ঠিক আছে, এবং অনুরূপ কিছু কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলি তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 15। ঠিক আছে, এখানে কোশ্চেন নাম্বার 15 থেকে শুরু করছি। আমি প্রথম 2টা যে ভিডিও দিয়েছিলাম ওইখানে আমি কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 14 পর্যন্ত আমি সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, আজকে আমি কোশ্চেন নাম্বার 15 থেকে শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 15 আমি কি নিয়েছি, দেখো এখানে কোশ্চেনটা নিয়েছি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং b স্কোয়ার ইকুয়াল টু ac হলে 1/x প্লাস 1/z মাইনাস 2/y এর মান কত হবে। ঠিক আছে, a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড দেওয়া আছে এবং বি স্কোয়ার ইকুয়াল টু এসি এই সম্পর্কটা দেওয়া আছে, এ বি সি এর মধ্যে যে সম্পর্কটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, এগুলি যদি দেওয়া থাকে তাহলে এইটার মান কত হবে। ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন অনেক সময় আসে। ঠিক আছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, হ্যাঁ, এখানেও আসার সম্ভাবনা রয়েছে এরকম। ঠিক আছে, লক্ষ্য করো এটা কিভাবে করবো আমরা। দেখো এখানে রয়েছে এ টু দি পাওয়ার এক্স, গিভেন যে অপশনটা রয়েছে এখানে তুলছি আমি এটা, a to the power x equal to b to the power y equal to c to the power z, এটা দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটাকে আমি কি করব, দেখো এটাকে আমি এখানে ইকুয়াল টু আমি কে ধরে নেব এটাকে। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমি কে ধরে নেব এখানে, কে ধরি বা সে লিখলাম। ঠিক আছে, এটাকে আমি কে ধরলাম। আচ্ছা, এবার দেখো এটাকে কি লিখতে পারবো, a to the power x ইকুয়াল টু তাহলে কে লিখতে পারবো, যেহেতু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে ধরেছি আমি, তার মানে এখানে পৃথকভাবে প্রত্যেকটা ইকুয়াল টু আমি কে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে লিখতে পারবো, আবার বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে লিখতে পারবো। ঠিক আছে, এবং সি টু দি পাওয়ার জেড এটা ইকুয়াল টু আলাদা করে আমি কে লিখতে পারবো। ঠিক আছে, এখন দেখো এটাকে কি করবো, আমি এখান থেকে এর মানটা বের করবো। দেখো এ ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার, এখানে পাওয়ারটা ওইখানে গেলে এটা 1/x হবে। ঠিক আছে, a ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার 1/x। এখান থেকে দেখো b ইকুয়াল টু কত আসবে, b ইকুয়াল টু আসবে কে টু দি পাওয়ার 1/y। ঠিক আছে, b ইকুয়াল টু হবে কে টু দি পাওয়ার 1/y। তারপর এখান থেকে কি আসবে, দেখো c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, a ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z পেলাম এখানে। ঠিক আছে, আরেকটা সম্পর্ক দেওয়া আছে, দেখো এখানে বি স্কোয়ার ইকুয়াল টু, সম্পর্কটা হলো বি স্কোয়ার ইকুয়াল টু এ সি দেওয়া আছে। ঠিক আছে, এই সম্পর্কটা দেওয়া আছে, দ্বিতীয় রিলেশনটা যেটা দেওয়া আছে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এখানে আমি যে এখানে বি এর ভ্যালুটা পেলাম, এ এর ভ্যালুটা এখানে পেলাম, সি এর ভ্যালুটা এখানে পেলাম, এগুলিকে আমি এখানে পুট করব। ঠিক আছে, দেখো বি এর ভ্যালুটা এখানে কত পেয়েছিলাম আমরা, বি ইকুয়াল টু পেলাম এখানে কত, কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y হোল টু দি পাওয়ার 2 হবে এখানে, যে বি এর মানটা এখানে বসালাম আর উপরে পাওয়ারটা রয়েছে 2, এখানে পাওয়ারটা বসালাম 2। ঠিক আছে, ইকুয়াল টু এ এর মানটা হলো এখানে এই যে কে টু দি পাওয়ার 1/x, এ ইকুয়াল টু হলো কে টু দি পাওয়ার 1/x ইন্টু যে মাঝখানে ইন্টু রয়েছে সম্পর্কটা এখানে, ইন্টু সি এর মানটা হলো কে টু দি পাওয়ার 1/z, কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, আর এখানে দেখো এটা হবে কে টু দি পাওয়ার 2/y, 2/y, এই যে 2 আর এটা ইন্টু করলে 2 1 যা 2 হবে, 2/1 হবে, y হবে ইকুয়াল টু এখানে হবে কে টু দি পাওয়ার, এই যে ইন্টুর বেলায় এই পাওয়ারগুলিকে আমি প্লাস করে দেবো এখানে। ঠিক আছে,
কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y হবে, জেড হবে এটা, ঠিক আছে, 1/x প্লাস 1/z হবে, কে টু দি পাওয়ার 2/y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/z, ঠিক আছে। তাহলে এখানে দেখো বোথ সাইডে একটু কম্পেয়ার করলে কি লিখতে পারি আমি, দেখো 2/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z, therefore এখানে লিখতে পারবো 2/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z, ঠিক আছে। 2/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z, আমাকে মান বের করতে বলেছে এটার, ঠিক আছে, 1/x প্লাস 1/z মাইনাস 2/y, এটার মান বের করতে বলেছে এখানে, ঠিক আছে। এটার মান কত হবে সেটাই বের করতে বলেছে এখানে, ইকুয়াল টু দেখো যে 1/x প্লাস 1/z, 1/x প্লাস 1/z, ঠিক আছে। এইটুকুর মানটা আমি লিখতে পারবো, এটার মানটা লিখতে পারবো আমি 2/y, ঠিক আছে। তাহলে এটার মানটা হলো 2/y মাইনাস রয়েছে এখানে 2/y ইকুয়াল টু হবে 2/y মাইনাস 2/y মানে 0 হবে, ঠিক আছে। তাহলে 1/x প্লাস 1/z মাইনাস 2/y এর মান কত হবে, 0 হবে, ঠিক আছে। তোমাদের এখানে এমসিকিউ তো 4টি কোশ্চেন দেওয়া, 4টি অপশন দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, 4টি অপশন দেওয়া থাকবে, এর মধ্যে একটি অপশনে অবশ্যই 0 দেওয়া থাকবে, ঠিক আছে, 0টাতে টিক মার্ক হবে, ওকে। কোশ্চেন নাম্বার 16, নেক্সট কোশ্চেন নাম্বার 16, এখানে কি নিয়েছি দেখো, 44 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 4.4 হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু 10 টু দি পাওয়ার z হলে 1/x মাইনাস 1/y মাইনাস 1/z এর মান কত হবে, ঠিক আছে। এখানে এরকম না দিয়ে এরকমও আসতে পারে যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এরকমও আসতে পারে, ঠিক আছে। আমি এখানে নিয়েছি এটার মান কত হবে, ঠিক আছে, একই কথা, এটার মান কত হবে, দেখো কিভাবে করবে এটা। আমি যে আগের কোশ্চেনটা করলাম অনেকটা ওই রকম টাইপেরই কোশ্চেনটা, ঠিক আছে, অনেকটা ওই রকমই হবে, দেখো কিভাবে করবো। 44 হোল টু দি পাওয়ার এক্স এটা দেওয়া আছে, দেখে তুলছি আমি এখানে 4.4 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা পৃথকভাবে আগেরটাতে আমি কি করেছিলাম, হ্যাঁ, এখানে আমি কে ধরেছিলাম, ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে, এখানেও আমি কে ধরতে পারবো, ঠিক আছে। এখানে কে না ধরে, এখানে যেহেতু 10 রয়েছে, ঠিক আছে, তার জন্য আমি কে না ধরে এটাকে আমি অন্যভাবে করব, দেখো কিভাবে করছি। এখানে 44 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড লিখতে পারবো, ঠিক আছে। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি প্রথমটা এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড লিখলাম, আর দেখো 44 ইকুয়াল টু কত লিখতে পারবো, এখানে 44 ইকুয়াল টু লিখতে পারবো 10 টু দি পাওয়ার জেড বাই এক্স, ঠিক আছে, 10 টু দি পাওয়ার জেড বাই এক্স, 44 ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার জেড বাই এক্স। আচ্ছা, আরেকটা ইয়ে করছি, দেখো পরেরটা, এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড রয়েছে, এটাও লিখতে পারবো এখানে 4.4 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো 10 টু দি পাওয়ার জেড, ঠিক আছে। আমি পৃথকভাবে এটা ইকুয়াল টু একবার এটা লিখছি, আবার এটা ইকুয়াল টু এটা লিখে করছি, ঠিক আছে। দেখো এখানে লিখতে পারবো 4.4 ইকুয়াল টু লিখতে পারবো 10 টু দি পাওয়ার জেড বাই ওয়াই, ঠিক আছে। 44 ইকুয়াল টু পেলাম এখানে 10 টু দি পাওয়ার জেড বাই এক্স, এখানে পেলাম 4.4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার জেড বাই ওয়াই, ঠিক আছে। এইভাবে অসুবিধা হলে তোমরা ওই যে প্রথম যে সিস্টেমটা, মানে ফার্স্ট কোশ্চেন নাম্বার 15-এ যে দেখেছিলাম ওইটার মতো কে ধরেও করতে পারো, ঠিক আছে। আমি দুইটা প্রসেস আলাদা করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হয় নিজেরা চুজ করবে কোনটা করবে, ঠিক আছে। দেখো 44 ইকুয়াল টু এখানে পেলাম 10 টু দি পাওয়ার জেড বাই এক্স, এখানে 4.4 ইকুয়াল টু পেলাম জেড বাই ওয়াই, 10 টু দি পাওয়ার জেড বাই ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 44 এবং 4.4 এর মধ্যে আমি একটা সম্পর্ক বের করছি, দেখো আমি 44-কে, এই যে 44 এটা ইকুয়াল টু লিখতে পারবো 4.4 ইন্টু 10, ঠিক আছে। 44 ইকুয়াল টু 4.4 ইন্টু 10 লিখতে পারি আমরা, ঠিক আছে। 4.4 এর সঙ্গে 10 ইন্টু করলে 44 হবে, ঠিক আছে। এখানে দেখো এবার আমি মানগুলি বসিয়ে দেবো, ঠিক আছে। 44 এর জায়গাতে লিখবো আমি 10 টু দি পাওয়ার কত জেড বাই এক্স ইকুয়াল টু 4.4 এর জায়গাতে লিখবো 10 টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইন্টু এখানে 10 রয়েছে, ঠিক আছে, 10টা লিখে নিলাম। দেখো তাহলে এখানে সবগুলি 10-এ চলে এসছে, ঠিক আছে। আর 10 টু দি পাওয়ার
জেড বাই এক্স ইকুয়াল টু এখানে লিখতে পারবো 10⁻, জেড বাই ওয়াই প্লাস 1। ঠিক আছে, এই যে ইন্টিগ্রালের পাওয়ারগুলি, এটার পাওয়ার মনে মনে এখানে 1 রয়েছে, তাহলে পাওয়ারগুলিকে প্লাস করে দেবো। ঠিক আছে, এখন দেখো 10⁻, এটা ইকুয়াল টু 10⁻, এটা হয়েছে তো এখানে, তাহলে আমরা 10টা যদি ইয়ে করে দিই, বোথ সাইডে কম্পেয়ার করি, তাহলে জেড বাই এক্স ইকুয়াল টু লিখতে পারবো জেড বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই প্লাস 1। ঠিক আছে, এরকম লিখতে পারবো জেড বাই এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই প্লাস 1। আর এখানটাতে লিখছি দেখো, এরপর জেড বাই এক্স মাইনাস জেড বাই ওয়াই ইকুয়াল টু হবে 1। ঠিক আছে, এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, জেড বাই এক্স মাইনাস জেড বাই ওয়াই ইকুয়াল টু 1। এখান থেকে জেড কমন নিতে পারি, দেখো। ঠিক আছে, উপর থেকে জেডটা কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে থাকবে কত 1 বাই এক্স মাইনাস এখানে থাকবে 1 বাই ওয়াই ইকুয়াল টু হবে 1। আর দেখো 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু হবে 1 বাই জেড। এই যে এই জেডটাকে আমি এখানে নিচে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই জেড এর মান কত এরকম না দিয়ে, হ্যাঁ, যে 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই এর মান কত হবে, তাহলে আমরা লিখবো 1 বাই জেড। ঠিক আছে, এখানে যে অপশানগুলি দেওয়া থাকবে ওইগুলির উপর বেস করে তুমি এরপরে স্টেপগুলি করতে হবে। ঠিক আছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত হবে, বা 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই ইকুয়াল টু নিচের কোনটি হবে, এরকম যদি দেওয়া থাকে তাহলে এটা হয়তো 1 বাই জেড দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আর এখানে আমাকে যেটা বের করতে বলছে এটা হলো 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই, এটাকে আমি লেফট সাইডে নিয়ে আসবো, 1 বাই জেড ইকুয়াল টু হবে 0। ঠিক আছে, তাহলে এটার মানটা কত হবে, এটা হবে 0। ওকে, এটার মান 0 হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, এখানে কোশ্চেনের বিভিন্ন রকম ভাবে লাইন লেখা থাকতে পারে, এটা দেখে তোমাদেরকে স্টেপ নিতে হবে তোমরা বাকিটা কিভাবে করবে। ঠিক আছে, সিস্টেমটা আমি এখানে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই সিস্টেমের কোশ্চেনটাকে কে ধরেও করা যেতে পারে, বা এরকম ভাবে সম্পর্ক তৈরি করে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটার আনসারটা হবে 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই জেড এর মান কত হবে, 0 হবে। ওকে, তো এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17। এখানে আমি কি নিয়েছি দেখো, 3 x ইকুয়াল টু 2, 2 y ইকুয়াল টু 5, 5 z ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই জেড এর মান কত হবে। ঠিক আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে, এখানে কিভাবে করবে দেখো, এরকম টাইপের থাকলে কিভাবে করবে। এখানে দেওয়া আছে প্রথম 3 x ইকুয়াল টু দেওয়া আছে এখানে 2। ঠিক আছে, 3 x ইকুয়াল টু দেওয়া আছে কত, এই যে তিনটা সম্পর্ক দেওয়া আছে এখানে পৃথক পৃথক ভাবে, প্রথমটা লিখলাম 3 x ইকুয়াল টু 2 দেওয়া আছে। ঠিক আছে, এখানটাতে আমি কি করব দেখো, এই যে 3 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, এই যে থার্ড রিলেশন যেটা দেওয়া আছে এখানে 5 z ইকুয়াল টু 3, তাহলে আমি 3 এর জায়গাতে লিখতে পারবো 5 z। ঠিক আছে, 3 এর পরিবর্তে আমি লিখবো 5 z, এটার হোল টু দি পাওয়ার রয়েছে এখানে x ইকুয়াল টু 2। ঠিক আছে, 5 z লিখলাম আমি 3 এর মানটা, হ্যাঁ, এই সম্পর্ক থেকে, এরপর পাওয়ার রয়েছে এখানে x, এক্সট্রা লিখলাম। ঠিক আছে, আর এখানে দেখো 5 xz হবে, এটা ইন্টু করলে xz ইকুয়াল টু হলো 2। এবার দ্বিতীয় রিলেশনটা দেখো, 2y ইকুয়াল টু 5, মানে 5 এর মানটা হলো 2y। ঠিক আছে, এখানে আমি যে 5 এর মানটা বসাবো, আবার এখানে 5 এর মানটা হলো 2y, হোল টু দি পাওয়ার রয়েছে এখানে xz ইকুয়াল টু হলো 2। ঠিক আছে, আর 2 এটা ইন্টু করলে হবে xyz ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন আমি বোথ সাইডে যদি কম্পেয়ার করি, এটার এই 2 এর পাওয়ারটা এখানে মনে মনে 1 রয়েছে, তাহলে আমি লিখতে পারবো এখানে xyz ইকুয়াল টু 1। ঠিক আছে, 2 xyz ইকুয়াল টু 2 মানে xyz ইকুয়াল টু 1 হবে, তাহলে এখানে xyz এর মান কত হবে, xyz এর মানটা 1 হবে। ঠিক আছে, তাহলে এরকম টাইপের কোশ্চেনগুলিকে এভাবে সলভ করতে হয়। ঠিক আছে, লক্ষ্য রাখবে এরকম কোশ্চেনের সিস্টেমটা, আমি বিভিন্ন রকম কোশ্চেনের সিস্টেম দেখাচ্ছি কিন্তু এখানে। ঠিক আছে, দেখো এরকম টাইপের হলে এইভাবে সলভ করতে হবে, এখানে xyz এর মানটা 1 আসবে। ঠিক আছে, xyz এর মানটা এখানে 1 আসলো। ওকে, এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 18। এখানে কি নিয়েছি দেখো, এখানে নিয়েছি 125 হোল টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 64 হোল টু দি পাওয়ার মাইনাস 3/2 হোল টু দি পাওয়ার মাইনাস 1/9 এর সরলতম মান কত, মানে এটাকে সরল করতে বলা হয়েছে এখানে। ঠিক আছে, এটা সরলতম মানটা কত হবে সেটা বের করতে হবে। দেখো কিভাবে করব,
এখানে এটাকে আমি আর তুলছি না, এখান থেকে করে নিচ্ছি। দেখো এটা আমি আর আলাদা করে এটা তুলছি না। এখানে দেখো 1 to 5 রয়েছে। 1 to 5কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি এখানে উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটা দেখো কত আসবে, 5 দিয়ে দিলে এটা হবে 5 25 যার 1 to 5 হবে। আবার যদি 5 দিয়ে দিই 5 5 যার 25, মানে 5 কিউব হবে। 1 to 5 মানে 5 কিউব, ঠিক আছে। 1 to 5 কে আমরা লিখতে পারবো 5 কিউব হোল টু দি পাওয়ার -3, ঠিক আছে। 1 to 5 কে আমি 5 কিউব লিখলাম, এটার উপর হোল টু দি পাওয়ার রয়েছে -3 ইনটু এটা হলো 64টাকে যদি আমি সিম্পলিফিকেশন করে নিই এখানে, ঠিক আছে। 64 এটাকে আমি 2 দিয়ে যদি দিই 32 হবে। আবার যদি 2 দিয়ে দিই 16 হবে। আবার যদি 2 দিয়ে দিই 8 হবে। আবার 2 দিয়ে যদি দিই এটা হবে 4। আবার 2 দিয়ে দিলে 2 2 যা 4, তার মানে 64 ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 6, ঠিক আছে। 64টা হলো 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার হলো -3/2, ঠিক আছে। এরপর সম্পূর্ণটার পাওয়ার রয়েছে আবার এখানে -1/9, সম্পূর্ণটার পাওয়ার -1/9 রয়েছে, ঠিক আছে। এখন দেখো কি করব, এখানে দেখো 5 টু দি পাওয়ার এই যে -3 3 যা 9 হবে এখানে, ঠিক আছে, ইনটু এখানে হবে 2 টু দি পাওয়ার এই যে এখানে এটা যদি ইনটু করি এই যে মাইনাস হবে, মাইনাস তো রয়েছে এখানে, মাইনাস হবে 3 দিয়ে এটাকে 6 কে যদি কাটি আমি 3 2 যার 2 3 যার 6 হবে, এখানে 3 হবে, ঠিক আছে। 3 আর 3 ইনটু করলে হবে 9, ঠিক আছে, -9 হয়ে যাবে এখানে, ঠিক আছে। দেখো আমি আলাদা করে দেখাচ্ছি, 6 ইনটু -3/2, ঠিক আছে, -3/2, 2 দিয়ে এটা কাটলে হবে 3 3 3 যার 9 -9, ঠিক আছে। এটা হলো, এরপর পাওয়ার রয়েছে সম্পূর্ণটার উপরে পাওয়ার রয়েছে এখানে -1/9, ঠিক আছে। এখন দেখো কি করব, এটা হলো যে এই পাওয়ারটা যদি আমি আবার ইনটু করি সবগুলির সঙ্গে, হ্যাঁ, তাহলে দেখো 5 টু দি পাওয়ার -9 হোল টু দি পাওয়ার -1/9, এটা হয়ে যাবে তাহলে 5 টু দি পাওয়ার -9 ক্যান্সেল হবে, এখানে 1 থাকবে, 5 টু দি পাওয়ার 1টা লিখতে হবে না, ইনটু এখানে থাকবে 2 টু দি পাওয়ার -9 ইনটু এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 9 ক্যান্সেল হবে, শুধু 1 থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2 থাকবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো 5 2 যার 10 হবে এখানে, তাহলে এটার সরলতম মানটা কত, 10, ওকে। এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 19, এখানটা থেকে নিয়েছি। দেখো এখানে একটা সমাধান নিয়েছি আমি, ঠিক আছে। সমাধান মানে এখানে x এর মান, মানে অজ্ঞাত রাশি যেটা থাকবে সেটার মান বের করতে হবে, x থাকলে x এর মান, y থাকলে y এর মান, ঠিক আছে। কোশ্চেনটা এরকম থাকতে পারে, সমাধান করো থাকতে পারে, এটা সমাধান করলে যে আনসারটা হবে সেটা বের করতে হতে পারে, অথবা এরকম এই যে এটা দেওয়া আছে সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে x এর মান কত হবে সেটা বের করতে দিতে পারে, ঠিক আছে। দেখো এখানে এটা দেওয়া আছে, ইকুয়েশনটা হলো 4 টু দি পাওয়ার x minus 9 into 2 to the power x plus 2 to the power 3 equal to 0, এরকম দেওয়া আছে সমীকরণটা, ঠিক আছে। এখানে কিভাবে করবে দেখো এটা সমাধানটা, আর এখানে দেখো 4টাকে আমি লিখতে পারবো 2 to the power 2, ঠিক আছে। 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, আমি স্কোয়ারটাকে আমি উপরে লিখে নিচ্ছি। দেখো 2 to the power x লিখে স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। 2 to the power 2 হোল টু দি পাওয়ার x, আমি xটাকে ভিতরে নিলাম আর 2টাকে উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। এখানে আমার এটা লেখাতে সুবিধা হবে, এখানে 2 টু দি পাওয়ার x রয়েছে, এটার সঙ্গে মিলিয়ে আমি এটা লিখেছি, ঠিক আছে। এখন দেখো মাইনাস এখানে রয়েছে 9 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস এখানে রয়েছে 2 কিউব, 2 কিউবকে আমি লিখতে পারবো 8, ঠিক আছে। 2 কিউব মানে 3টা 2 ইন্টু করলে, পরপর ইন্টু করলে এটা হবে 8 ইকুয়াল টু হলো 0, ঠিক আছে। এখন দেখো আমি যে 2 টু দি পাওয়ার x রয়েছে এখানে, 2 টু দি পাওয়ার xটাকে আমি একটা কিছু ধরে নেব, ঠিক আছে। আমি এখানে p ধরলাম, p স্কোয়ার হবে, তাহলে এটা -9, এটাকে p ধরেছিলাম আমি, তাহলে 9p প্লাস 8 ইকুয়াল টু হলো 0, ঠিক আছে। দেখো আমি 2 টু দি পাওয়ার x লেখাতে এটা সুবিধা হয়েছে, আমি এটাকে সেম করাতে এখানে আমি p ধরতে পারলাম এখানে, ঠিক আছে। যদি আমি এখানে সেম না করতাম এটা ধরতে অসুবিধা হতো আমাকে, ঠিক আছে। তাহলে p স্কোয়ার -9p প্লাস 8 ইকুয়াল টু 0 আসলো এখানে। আর এখানে দেখো এটা মিডল টার্মের মতো একটা আকৃতি চলে এসছে, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যে রয়েছে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের আকৃতিটা এখানে চলে এসছে। দেখো এখানে আমি ওই কাজটা করবো, এখানে p স্কোয়ার মাইনাস এই যে 9কে কি লিখবো এখানে, এই যে 8 1 যার 8 রয়েছে এখানে, 8 প্লাস 1 করলে 9 হয়, ঠিক আছে। 8 প্লাস 1 এটা হলো 9, ঠিক আছে। 9-এর জায়গাতে 8 প্লাস 1 ইন্টু p রয়েছে প্লাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরের সিস্টেমে এটাকে আমি ইয়ে করছি,
এবার দেখো और পি স্কোয়ার মাইনাস 8p প্লাস এ মাইনাস এ মাইনাস হবে 1p মানে p হবে প্লাস 8 ইকুয়াল টু 0 और এখানে দেখো এই দুইটা থেকে যদি আমি কমন নিই পি কমন নিতে পারবো এখানে পি কমন নিলে হবে পি মাইনাস 8 মাইনাস এখান থেকে আমি 1 কমন নিতে পারবো ঠিক আছে 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই এখানে ঠিক আছে 1 কমন নিতে পারবো পি প্লাস এ মাইনাসে মাইনাস 8 হবে এখানে ঠিক আছে ইকুয়াল টু 1 আর এই 0 আর এখানে রয়েছে দেখো পি মাইনাস 8 এই যে এটা আর এটা কমন আসবে এখানে পি মাইনাস 8 ইন্টু এখানে থাকবে পি মাইনাস 1 ঠিক আছে পি মাইনাস 1 ইকুয়াল টু 0 ঠিক আছে এই যে এটা ইন্টু এটা ইকুয়াল টু 0 এসছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 ঠিক আছে আমি পৃথকভাবে লিখছি দেখো হয় কি লিখতে পারবো এখানে হয় পি মাইনাস 8 ইকুয়াল টু 0 পি মাইনাস 8 ইকুয়াল টু 0 ঠিক আছে হয় বা আইদার পি মাইনাস 8 ইকুয়াল টু 0 নর পি মাইনাস 1 ইকুয়াল টু 0 ঠিক আছে এটাকে আমি লিখতে পারবো এখানে নতুবা p minus 1 equal to 0 और देखो প্রথমটাকে আমি দুই ভাগে করব আলাদা করে হ্যাঁ প্রথমটাতে লিখছি দেখো p minus 8 equal to 0 রয়েছে তাহলে আমি p equal to লিখতে পারবো এখানে 8 ঠিক আছে p এর ভ্যালুটা আমি p কোনটাকে ধরেছিলাম আমি এখানে 2 to the power x টাকে আমি p ধরেছিলাম ঠিক আছে 2 to the power x টাকে p ধরেছিলাম তাহলে p এর জায়গাতে লিখব আমি 2 to the power x equal to 8 8 কে লিখতে পারবো আমি 2 কিউব ঠিক আছে 8 কে যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 কিউব হবে ঠিক আছে 2 কিউব করলে 8 হয় এবার দেখো বোথ সাইডে কম্পেয়ার করে নাও দেখো x ইকুয়াল টু হবে 3 ঠিক আছে x এর মানটা কত আসলো এখানে 3 আচ্ছা এবার দেখো ওই সেটটা দেখো এখানে দেখো p ইকুয়াল টু লিখতে পারবো 1 ঠিক আছে p মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে লিখতে পারবো p ইকুয়াল টু 1 আর দেখো p এর মানটা হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 1টাকে লিখতে পারবো আমরা 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে ঠিক আছে কারণ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয় ঠিক আছে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানটা 1 হয় তাহলে আমি 1 এর পরিবর্তে এখানে 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি আর x ইকুয়াল টু আসবে কত এখানে 0 ঠিক আছে তাহলে দেখো x এর এখানে দুইটা মান বেরিয়ে আসলো ঠিক আছে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ঠিক আছে এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে তার জন্য এখানে x এর দুইটা মান বেরিয়ে এসেছে ঠিক আছে দেখো প্রথমটা হলো x ইকুয়াল টু 3 দ্বিতীয়টা আসলো x ইকুয়াল টু 0 ঠিক আছে তাহলে এখানে অপশনে হয়তো লেখা থাকবে দেখবে এই যে চারটি অপশন দেওয়া থাকবে তো অপশনে দেখবে এরকম এটার সমাধান বা x এর মান হবে এরকম 0,3 এরকম একটা অপশন থাকবে ঠিক আছে এই অপশনটাই আনসার হবে এখানে ঠিক আছে 0 3 এটাই আনসার হবে এখানে তাহলে এখানে x এর মান হবে হয় 3 অথবা 0 আবার অনেক সময় লেখা থাকতে পারে যে x নট ইকুয়াল টু 0 ব্র্যাকেটে এখানে অপশনে লেখা থাকলো মানে কোশ্চেনটাতে ব্র্যাকেটে একটা কন্ডিশন দেওয়া থাকতে পারে হয়তো x নট ইকুয়াল টু 0 তখন এটা বাদ হবে ঠিক আছে x ইকুয়াল টু 0টা এখানে বর্জনীয় হবে হ্যাঁ তখন শুধু x এর মানটা 3 হবে এটাই আনসার হবে ঠিক আছে তাহলে এইরকম টাইপের সমাধানকে আমরা এভাবে করতে পারি ঠিক আছে এভাবে সলভ করতে পারি এখানে এই যে এগুলিকে ইয়ে করতে হয় ঠিক আছে এই সিস্টেমে ইয়ে করতে হয় তারপর এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি বা মিডল টার্ম না করে এইভাবে যে সরল সমাধানের মতনও হতে পারে ঠিক আছে এটা মিডল টার্ম হয়ে গেছে অনেক ক্ষেত্রে এটা সরল সমাধানের মতনও হতে পারে ঠিক আছে কোশ্চেন দেখে তোমাদেরকে আনসার করতে হবে কি আসবে কি মানে কি করবে স্টেপগুলি তোমাদেরকে নিজে নিজে দেখে নিতে হবে ওকে তাহলে এটার আনসার হবে x এর মানটা হলো 0 অথবা 3 ওকে তো দেখো অতক্ষণ পর্যন্ত আমি যে কোশ্চেনগুলি সলিউশন যে নিয়মগুলি এখানে আলোচনা করলাম ওই অনুরূপ কিছু কোশ্চেন এখানে তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হোমওয়ার্কগুলি তোমরা ইয়ে করে স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এগুলি বাড়িতে প্র্যাকটিস করবে যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ওকে আমি এখানে দুইটি ভার্সনে কোশ্চেনটা দিয়েছি হ্যাঁ লেফট সাইডে রয়েছে বেঙ্গলি ভার্সন রাইট সাইডে রয়েছে ইংলিশ ভার্সন যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা রাইট সাইডের পার্টটা তুলতে পারো এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 এখানে দেখো কি নিয়েছি এখানে এইটা একটা ইয়ে দেওয়া আছে এখানে কিউব রুট অফ 4th রুট অফ 5 স্কোয়ার অতকে সূচকীয় আকারে প্রকাশ করো ঠিক আছে এরকম টাইপের একটা কোশ্চেন অনেক সময় আসে এরকম এক্সামগুলিতে এরকম টাইপের একটা কোশ্চেন অনেক সময় আসে দেখো এটা কিভাবে করবে এটা দেওয়া আছে কিউব রুট অফ 4th রুট অফ 5 স্কোয়ার
ঠিক আছে। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একদম সবার ভেতরে যে ইয়েটা রয়েছে ওইটার থেকে শুরু করতে হবে, ঠিক আছে। একদম ভেতরে যেটা রয়েছে এখান থেকে এটা স্টার্ট করতে হবে করা, ঠিক আছে। দেখো আমি এখানে কিউব রুট অফ এখানে লিখবো, দেখো এটাকে কত লিখবো, এটাকে লিখতে পারবো আমরা 5 টু দি পাওয়ার এই যে 2/4, ঠিক আছে, 2/4, ঠিক আছে, 5 টু দি পাওয়ার 2/4 হবে, এখানে পাওয়ার 2 রয়েছে আর এটা তো মূলটা হলো 4 এখানে, ঠিক আছে, 4th রুট যেহেতু, তাহলে এটা 1/4 ইন্টু করলে 2/4 হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হবে কিউব রুট অফ এই যে 5 টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে, এটা 2 দিয়ে 4কে কাটলে 1/2 হবে, ইকুয়াল টু যে 5 টু দি পাওয়ার এখন হবে দেখো কত, এটা হবে 1/2 হোল টু দি পাওয়ার হবে 1/3, ঠিক আছে। এই যে এই রূপটাকে উঠালে এখানে 1/3 হবে পাওয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হবে 5 টু দি পাওয়ার 1/6, হ্যাঁ, 5 টু দি পাওয়ার 1/6। এটা দেখো সূচকীয় আকারে চলে আসছো, ঠিক আছে, সূচকীয় আকারে এটাকে সূচকীয় আকারে প্রকাশ করলে এটা হবে 5 টু দি পাওয়ার 1/6, ঠিক আছে। সূচকের আকারে এরকমভাবে মানে প্রকাশ করতে হয়, ঠিক আছে। এরকম টাইপের আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে, এই সিস্টেমটা মনে রাখবে, এরকমভাবে করতে হবে এটাকে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 21, এখানে কি নিয়েছি দেখো, এখানে √8 মাইনাস √7 আর একটা দেওয়া আছে √11 মাইনাস √10, এই দুইটার মধ্যে কোনটা বৃহত্তর, ঠিক আছে, কোনটা বৃহত্তর বা কোনটা ক্ষুদ্রতর আসতে পারে এরকম, ঠিক আছে। এখানে কিভাবে করবে দেখো, এরকম টাইপের এটা সলিউশনটা কিভাবে করবে দেখো, আমি দেখো এখানে যে √8 মাইনাস √7 রয়েছে, এটাকে আমি দেখো এ লিখছি, ধরলাম আমি এটাকে এ ইকুয়াল টু হলো √8 মাইনাস √7, ঠিক আছে, এ ইকুয়াল টু আমি এটাকে ধরলাম, হ্যাঁ। আবার যে আরেকটা অপশন দেওয়া আছে এখানে, এটাকে আমি বি ধরবো, ঠিক আছে, বি ইকুয়াল টু √11 মাইনাস √10 এরকম ধরলাম, ঠিক আছে। এখন দেখো এ যদি এটা হয় তাহলে 1/a কত হবে, 1/a এটা হবে 1/√8 মাইনাস √7, ঠিক আছে। আর এটাকে যদি আমি করণ নির্ণয় করি তাহলে এই যে √1/8 মাইনাস √7 রয়েছে, √8 মাইনাস √7 এর অনুবন্ধী করণীটা হলো বা এটার হ্যাঁ অনুবন্ধী বা করণী নির্দেশক উৎপাদকটা হলো √8 প্লাস √7, ঠিক আছে। √8 প্লাস √7 দিয়ে উপরে নিচে ইন্টু করবো, ঠিক আছে। তাহলে এটা হবে √8 প্লাস √7 আর নিচে √8 মাইনাস √7 ইন্টু √8 প্লাস √7, ঠিক আছে, এরকম হবে, ইকুয়াল টু এখানে দেখো নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি ফর্মুলা চলে আসলো, ঠিক আছে। a মাইনাস বি ইন্টু a প্লাস বিটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √8 হোল স্কোয়ার করলে 8 হবে, মাইনাস √7 হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 8 মাইনাস 7 হবে, ঠিক আছে, 8 মাইনাস 7 মানে 1 হবে, ঠিক আছে। তাহলে নিচে 1টা লিখতে হবে না, তাহলে এখানে থাকবে কত √8 প্লাস √7, ঠিক আছে। তাহলে 1/a এর মানটা আমরা পেলাম কত, √8 প্লাস √7। এখানটা তো সেম করব, এখানে যদি আমরা সিমিলার প্রসেসে যদি এখানে করি তাহলে এখান থেকে আমরা 1/b ইকুয়াল টু পাবো √11 প্লাস √10, ঠিক আছে, b ইকুয়াল টু পাবো 1/b ইকুয়াল টু পাবো √11 প্লাস √10, ঠিক আছে। b যদি এটা হয় তাহলে 1/b টা হবে এরকম। আচ্ছা এবার দেখো 1/a এবং 1/b এর মধ্যে কম্পেয়ার করো, ঠিক আছে। 1/b এর মধ্যে 1/a তে রয়েছে এখানে √8, এখানে 1/b এর প্রথমটা রয়েছে √11, ঠিক আছে। √8 √11 থেকে কি ছোট, ঠিক আছে, √8 লেস দেন হলো √11 শিওর, ঠিক আছে, √11 থেকে √8 ছোট হবে, ঠিক আছে। আবার ওইদিকে দেখো এটাতে রয়েছে √7, এখানে রয়েছে √10, √7 লেস দেন √10, ঠিক আছে। তাহলে এই দুইটাকে যদি আমরা প্লাস করি তাহলে এখান থেকে লিখতে পারবো √8 প্লাস √7 লেস দেন হবে √11 প্লাস √10, ঠিক আছে, এরকম হবে, হ্যাঁ। তাহলে দেখো এটা হলো 1/a লেস দেন তাহলে 1/b, ঠিক আছে, 1/a তাহলে লেস দেন 1/b হবে, 1/a লেস দেন 1/b হলে, ঠিক আছে, a গ্রেটার দেন হবে b, ঠিক আছে। 1/a লেস দেন যদি 1/b হয় তাহলে a এটাকে ব্যস্ত করলে, হ্যাঁ, a গ্রেটার দেন b 1/b হবে, ঠিক আছে।
1/a লেস দেন 1/b, তার মানে a গ্রেটার দেন b হবে। এটাকে ব্যস্ত করলে এই যে লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে, এটা উল্টে যাবে, এটা মুখটা a গ্রেটার দেন b হবে। এই যদি b থেকে বড় হয় তাহলে এটা বড় হবে, এখানে কোনটা বৃহত্তর, এটা তাহলে বৃহত্তর হবে, ঠিক আছে। এটাকে আমরা a ধরেছিলাম, a গ্রেটার দেন b, তাহলে এটা বৃহত্তর হবে। যদি বলে কোনটা ক্ষুদ্রতর তাহলে এটা হবে ক্ষুদ্রতর, ঠিক আছে। তাহলে এইরকম টাইপের কোশ্চেনগুলিকে এভাবে সলভ করতে হবে, ওকে। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 23। এখানে কি নিয়েছি দেখো, 3/5 এর তুল্য মূলদ সংখ্যা হলো ড্যাশ, ঠিক আছে। এখানে কি হবে, 3/5 এর তুল্য মূলদ সংখ্যা। হ্যাঁ, এখানে তুল্য মূলদ সংখ্যা নির্দিষ্ট কোনো একটা সংখ্যা হবে না, ঠিক আছে। এটা তুল্য মূলদ সংখ্যা অসংখ্য হতে পারে, ঠিক আছে। দেখো কিভাবে করবে, 3/5, হ্যাঁ, এখানে লব এবং হরের সঙ্গে একই রকম সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেগুলি সবাই তুল্য মূলদ সংখ্যা হবে। বা লব এবং হরকে একই রকম সংখ্যা দ্বারা যদি আমরা ডিভাইড করি, ঠিক আছে, ভাগ করি, তাহলে যে সংখ্যাগুলি পাওয়া যাবে সেগুলিও তুল্য মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে এটার তুল্য মূলদ সংখ্যাটা কি হবে, এখানে যে তোমাদের অপশান দেওয়া থাকবে কোশ্চেনে, অবশ্যই তোমাদের কিছু অপশান দেওয়া থাকবে, 4টি অপশান দেওয়া থাকবে, ওই অপশানগুলির সঙ্গে তোমার এটা কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। এটার সঙ্গে হয়তো উপরে এই যে সেম সংখ্যা, এটার সঙ্গে হয়তো উপরে 2, নিচেও 2 ইন্টু করলাম, তাহলে এই 6/10, এই 3/5 এর একটা তুল্য মূলদ সংখ্যা 6/10 হতে পারে। অথবা এমন হতে পারে 3/5 এর অন্য তুল্য মূলদ সংখ্যা 3/5 এর সঙ্গে মনে করো অন্য একটা সংখ্যা, যেমন ধরো আমি এখানে 10 ইন্টু করলাম, এখানেও 10 ইন্টু করবো, তাহলে এটা হবে 30, এখানে হবে 50। 30/50টাও 3/5 এর একটা তুল্য মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে অনুরূপ সংখ্যা মানে একই রকম সংখ্যা দ্বারা যদি আমরা লব এবং হরের সঙ্গে গুণ করি, ঠিক আছে, 2 দিয়ে গুণ করতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, মাইনাসও হতে পারে, ঠিক আছে। হয়তো এখানে -2, এখানেও -2 ইন্টু করলাম, এটাও কিন্তু তুল্য মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। একই রকম সংখ্যা দ্বারা যদি লব এবং হরের সঙ্গে আমরা গুণ করি বা ভাগ করি, গুণ বা ভাগও হতে পারে, ঠিক আছে, গুণ অথবা ভাগ করার পরে যে সংখ্যাগুলি পাওয়া যায় ওই সংখ্যাগুলি সবাই তুল্য মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাটা তুল্য মূলদ সংখ্যাটা কি হবে, এটা তোমাদের অপশান দেখে বুঝতে হবে, ঠিক আছে। আমি শুধু এখানে নিয়মটা দেখালাম, হ্যাঁ, এখানে আমরা শুধু নিয়মটা একটু আলোচনা করলাম আর কি। তুল্য মূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়, ওই অপশানগুলির মধ্যে থেকে দেখবে কোন অপশানটার মধ্যে কোনো একটা থাকবে যেটা এটার সঙ্গে একই রকম সংখ্যা গুণ করে পাওয়া যায়, ঠিক আছে, ওই সংখ্যাটাই হবে এখানে আনসার, ঠিক আছে। তাহলে ওইটাতে তোমরা টিক মার্ক দিয়ে দেবে। একই রকম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করতে হয়, লব এবং হরের সঙ্গে একই রকম সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ, গুণ অথবা ভাগ যে কোনো একটা, ঠিক আছে, গুণ অথবা ভাগ করলে যদি যে সংখ্যাটা পাওয়া যাবে আর কি, ওই সংখ্যাটাই তুল্য মূলদ সংখ্যা হবে, ওকে। তাহলে 23টা তুল্য মূলদ সংখ্যা কিভাবে বের করতে হয় আমি নিয়মটা দেখালাম, ঠিক আছে। এখানে নির্দিষ্ট কোনো আনসার বলতে পারবো না এখানে, কারণ অপশানগুলি যদি দেওয়া থাকে তখন বলা যাবে এটা, ওই অপশানগুলি নিয়ে আমি চেক করবো, তখন আমি আনসারটা বের করতে পারবো, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার দেখো কোশ্চেন নাম্বার 24, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 24, এখানে কি নিয়েছি দেখো, 4/5 এবং 2/3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, ঠিক আছে। 4/5 এবং 2/3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হবে, ঠিক আছে। এখানেও ওই আগের মতোই, এখানেও কোনো নির্দিষ্ট মূলদ সংখ্যা থাকবে না, কারণ একটা মানে পরপর দুইটা মূলদ সংখ্যার মধ্যবর্তী অসংখ্য মূলদ সংখ্যা থাকে, ঠিক আছে। এটা ইনফিনিটি সংখ্যক মূলদ সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। এর মধ্যে আমি এখানে কোনটা লিখবো, ইনফিনিটি সংখ্যক থেকে আমি এখানে কোনটা লিখবো, নির্দিষ্ট কোনো আনসার হতে পারে না এখানে, ঠিক আছে। তাহলে এটার মধ্যবর্তী মূলদ সংখ্যাটা কিভাবে বের করতে হয় সেটা আমি শুধু তোমাকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে। তোমরা এখানে শুধু নিয়মটা মনে রাখবে, ঠিক আছে, কিভাবে বের করতে হয়। তাহলে তোমরা ওই অপশানগুলি দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কোনটা হবে আনসার, ঠিক আছে। দেখো এই দুইটার মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করতে হবে, এটা হলো 4/5, প্রথমটা হলো 4/5, আরেকটা রয়েছে এখানে 2/3, ঠিক আছে। 4/5 আর একটা 2/3, এই দুইটার মধ্যবর্তী মূলদ সংখ্যা বের করবো আমরা, হ্যাঁ। মধ্যবর্তী মূলদ সংখ্যা, হ্যাঁ, যদি বের করতে বলে কিভাবে করবো দেখো, এটার মধ্যবর্তী মূলদ সংখ্যা, হ্যাঁ, এটার হরটাকে সমান করবো আমরা, ঠিক আছে। এখানে হর কত রয়েছে 3, আর এটাতে হর রয়েছে কত 5, ঠিক আছে। এটাতে আমরা কি করব, এখানে উপরে এবং নিচে 3 দ্বারা ইন্টু করে দেবো, ঠিক আছে। আর এটাতে কি করব, এখানে 5 ছিল তো হরটা, এখানে 5 দ্বারা ইন্টু করে দেবো, ঠিক আছে। তাহলে সম হর বিশিষ্ট দুইটা মূলদ সংখ্যা চলে আসবে, ঠিক আছে। এখানে দেখো 15 হবে, এটা হবে 12, আর এখানে দেখো এটা হবে 10, আর এটা হবে 15, ঠিক আছে। তাহলে দেখো এখানে 15 হরটা সমান হয়ে গেছে, ঠিক আছে। উপরে রয়েছে 12 এবং এই যে 10, ঠিক আছে। 12 এবং 10 এর মধ্যবর্তী মানে 12 এবং 10 এর মধ্যবর্তী আমরা 11 লিখতে পারি, ঠিক
ঠিক আছে, 11, 12 এবং 10 এর মধ্যবর্তী। তাহলে আমরা 11/15 এই যে এই দুইটার মধ্যবর্তী একটা মূলত সংখ্যা হিসেবে লিখতে পারি। ঠিক আছে, যদি 11/15টা অপশানে না থাকে তাহলে এরকম এটার সঙ্গে আবার কিছু একটা ইন্টু করে দেবো। ঠিক আছে, ইন্টু বা ডিভাইড করব ওই আগের মতো সেম সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে লব এবং হরের সঙ্গে ইন্টু বা ডিভাইড করে মূলত সংখ্যা পাওয়া যায়, মধ্যবর্তী মূলত সংখ্যাগুলি এইভাবে বের করতে পারবো আমরা। ঠিক আছে, এখানে মানে অপশানগুলিকে আমরা দেখতে হবে অপশানগুলিতে কি আছে, ওইটার হরগুলি অপশানগুলিতে যে এটা দেওয়া থাকবে ওইখানে হরগুলি মানে প্রথম লক্ষ্য করতে হবে হরটা কত আছে। ঠিক আছে, ওই হরটাকে মিলিয়ে আমাকে এখানে করতে হবে। ঠিক আছে, হয়তো এটার সঙ্গে আরও কিছু সংখ্যা ইন্টু করতে হইতে পারে। ঠিক আছে, আর যদি এখানে যে আমরা পেলাম এখানে 10 এবং 12 এর মধ্যবর্তী 11/15 যদি অপশানে থাকে তো 11/15 লিখে দেবো। হ্যাঁ, 11/15ও হতে পারে একটা, অথবা 11/15 এটাও একটা মূলত সংখ্যা হতে পারে এই দুইটার মধ্যবর্তী। ঠিক আছে, এছাড়া অসংখ্য মূলত সংখ্যা হতে পারে, এই দুইটার মধ্যবর্তী অসংখ্য মূলত সংখ্যা হতে পারে। ওইটা তোমাকে মানে এটার সঙ্গে আরও অন্য সংখ্যা ইন্টু করে করে চেক করতে হবে। ঠিক আছে, অপশানগুলি দেওয়া থাকবে, ওই অপশানগুলি থেকে তোমাকে খুঁজে বের করতে হবে এটা কোনটা হবে। ঠিক আছে, আমি শুধু এখানে নিয়মটা এখানে করলাম, হরটাকে সমান করতে লাগে। নিয়মটা হলো সম হর বিশিষ্ট মূলত সংখ্যাতে পরিণত করতে লাগবে প্রথম। হরটা সমান না হলে যে হর দুইটা যদি সমান না হয় এখানে বড় ছোট আমরা বাছাই করতে পারবো না, এখান থেকে আমরা বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, হ্যাঁ, আগে হরটা সমান করতে হবে, তারপর এটার মধ্যবর্তী সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা দেখো এটার নিয়মটা গেল। আচ্ছা, এখানে মূলদ না বলে যদি এখানে অমূলদ বলতো, মূলদর জায়গাতে যদি এখানে অমূলদ বলতো, হ্যাঁ অমূলদ, তাহলে কি করবো আমরা, এটা এবং এটার মধ্যবর্তী একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যা হলো এরকম, হয়তো কিছু একটা অপশানে দেওয়া থাকবে, 4টা অপশানের মধ্যে যে কোনো একটা এখানে সঠিক আনসারটা থাকবে। ওইটা কিভাবে বের করবে দেখো, অমূলদ সংখ্যা বললেও এরকম হরটাকে সমান করে নেব আমরা। প্রথম হরটাকে কি করব, সমান করে নেব। যদি সমহর বিশিষ্ট থাকে তো আর সমান করার দরকার নেই, যদি সমহর বিশিষ্ট না থাকে, এখানে যেমন 5 এখানে 3 রয়েছে, তাহলে হরটা সমান নেই এখানে। ঠিক আছে, এক্ষেত্রে হরটাকে সমান করতে হবে। ঠিক আছে, ডিনোমিনেটর বা হর যেটা রয়েছে এটাকে প্রথমে সমান করে নিতে হবে। এই যে আমি এখানে করলাম 15, মানে ডিনোমিনেটরটা এখানে দুটোটাতেই 15 করে নিলাম। ঠিক আছে, 15 করার প্রসেসটা তো এখানে দেখিয়ে দিলাম আমি। হ্যাঁ, এবার অমূলদ সংখ্যা কীভাবে, এটা তো মূলদ সংখ্যা আসলো। ঠিক আছে, এই দুইটার মধ্যবর্তী অমূলদ সংখ্যা কি লিখবো। হ্যাঁ, অমূলদ সংখ্যা দেখো এই যে এখানে নিচে 15 জায়গাতে থাকো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, উপরে যে 12 রয়েছে, 12টাকে আমি লিখবো √144। ঠিক আছে, 144কে রুট করলে 12 হয়। ঠিক আছে, হ্যাঁ, আর দেখো এখানে 10 রয়েছে, 10টাকে আমি লিখবো √100, আর নিচে 15 থাকুক, কোনো সমস্যা নেই, 15 জায়গাতে 15 থাকলো। ঠিক আছে, এবার দেখো 100 এবং 144 এর মধ্যবর্তী অসংখ্য সংখ্যা, অনেক সংখ্যা লিখতে পারি আমরা। ঠিক আছে, 100 মানে আমি যদি পূর্ণ সংখ্যাও লিখি তারপরে কিন্তু আমি এখানে 100 থেকে 44 পর্যন্ত 43টা সংখ্যা রয়েছে মাঝখানে, 43টা সংখ্যা কিন্তু এই দুইটার মধ্যবর্তী রয়ে গেছে পূর্ণ সংখ্যা। এই যে 101, 102, 103, 104 এরকম করে আমি শুধু পূর্ণ সংখ্যাগুলি লিখি যদি। ঠিক আছে, এছাড়া তো অনেক সংখ্যা রয়ে গেছে আরো। ঠিক আছে, দশমিক দিলে অনেক সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, দেখো এই দুইটার মধ্যবর্তী যদি এখানে অমূলদ সংখ্যা লিখতে বলে, হ্যাঁ, বা অপশানে দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে চুজ করতে পারবে, এখান থেকে এই 100 এবং 144-এর মধ্যবর্তী যে সংখ্যাটা থাকবে রুট দিয়ে। হ্যাঁ, যেমন ধরো √, এইটার মধ্যবর্তী তো হয়তো 120/15। ঠিক আছে, এরকম থাকতে পারে। √122 ডিভাইড বাই √, না নিচেরটা হবে 15 শুধু। ঠিক আছে, এরকম হবে। ঠিক আছে, এরকম মানে যে কোনো সংখ্যা নিতে পারি, 100 এবং 144-এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা রুটের আকারে লিখে আমি নিচে 15টা রয়েছে 15 লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটা অমূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে এই দুইটার মধ্যবর্তী যদি মূলদ সংখ্যা না বলে অমূলদ সংখ্যা বের করতে বলে, ওইটাও আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়, মধ্যবর্তী দুইটি সংখ্যার মধ্যবর্তী মূলদ এবং অমূলদ সংখ্যা কিভাবে বের করতে হয়, আমি এখানে শুধু নিয়মটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদেরকে অপশানটা দেখে 4টি অপশানের মধ্যে করতে হবে, চুজ করতে হবে কোনটা হবে সঠিক আনসারটা। ঠিক আছে, এখানে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা যে আনসার হবে এরকম হবে না কিন্তু। ঠিক আছে, বিভিন্ন হতে পারে। হ্যাঁ, তাহলে অপশানগুলি দেখে তুমি বুঝতে হবে কোনটা হবে। এখন দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 25। এখানে কি নিয়েছি দেখো, মূলদ বা অমূলদ সংখ্যা চিহ্নিত করা। ঠিক আছে, মূলদ অথবা অমূলদ সংখ্যা চিহ্নিত করা। হ্যাঁ, এখানে কোশ্চেনটা এরকম থাকবে না, কোশ্চেনটা থাকতে পারে এইরকম একটা সংখ্যা দিল,
এই সংখ্যাটা কি মূলদ না অমূলদ সংখ্যা, বা এটা দিয়ে এর মনে করো এই সংখ্যাটা দিয়ে দিল, ঠিক আছে, কোশ্চেনে দিয়া এখানে লেখা থাকবে এটি একটি 4টি অপশনের মধ্যে হয়তো একটিতে লেখা থাকলো এটি একটি স্বাভাবিক সংখ্যা, এটি একটি মূলদ সংখ্যা, এটি একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে, এটি একটি স্বাভাবিক সংখ্যা বা এটি একটি অখণ্ড সংখ্যা, এরকম 4টি অপশন লেখা থাকবে, ঠিক আছে। এখানে চুজ করতে হবে তোমাকে এটা কি সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি মূলদ এবং অমূলদ সংখ্যাটা কিভাবে চিহ্নিত করব। হ্যাঁ, যে সংখ্যাগুলিকে আমরা মূলদ সংখ্যার ডেফিনেশনটা কি জানি, যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এখানে পি এবং কিউ হলো পরস্পর মৌলিক অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকৃতিতে প্রকাশ করা যায়, হ্যাঁ, এবং পি কিউ যেখানে পরস্পর মৌলিক অখণ্ড সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, ওই সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলিকে এরকম আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখানে দেখো √3 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। √3 কে পি বাই কিউ মানে √3 এর মান যদি আমরা করার চেষ্টা করি, মানে 3 কে যদি বর্গমূল করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। এটা অসীম বিস্তৃতি চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করা যায় না, হ্যাঁ, তার জন্য এটা হবে যে অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। পাইয়ের মানটাও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে। এটাও একটা অমূলদ সংখ্যা হবে। এরপর এটা দেখো 7.478 এটাকে দেখো, এটাকে যদি আমরা লিখি এই যে 7.478, এই যে 478টা কিন্তু রিপিট হচ্ছে এখানে, ঠিক আছে। 478 সংখ্যাটা এখানে রিপিট হচ্ছে বারবার, ঠিক আছে। তার মানে 478 এর উপরে আমি বার দিয়ে দিতে পারি এখানে, ঠিক আছে। মানে এটাকে আবৃত দশমিকে আমি প্রকাশ করে নিতে পারি, ঠিক আছে। 478 এরকম ভাবে বারবার আসছে এটা, তাহলে 7.478 বার দিয়ে দিতে পারি। এটা যেহেতু আবৃত দশমিক চলে আসলো, হ্যাঁ, এটাকে আমি অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। আবৃত দশমিককে কিভাবে পি বাই কিউ আকারে নিতে হয় এটা আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম, ঠিক আছে। তাহলে এটা আর এখানে দেখানোর দরকার নেই, ঠিক আছে। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে √3 একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এটা আবার মূলদ সংখ্যা, ঠিক আছে। এটাকে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটা মূলদ সংখ্যা। এরপরে একটা দেখো এখানে 0.01001001, এখানে রিপিট হচ্ছে না, কোনো সংখ্যা রিপিট নয়, এখানে 01, এখানে 001, এখানে 0001, এখানে এই যে 00001, ঠিক আছে। এরকম ভাবে এটা চলছে। এটাকে তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। এখানে রিপিট হচ্ছে না, কোনো সংখ্যা যে বারবার রিপিট হচ্ছে এরকম না, যে একটা নির্দিষ্ট 2 ঘর 3 ঘর গিয়ে এই সংখ্যাটাই আবার ফিরে ফিরে আসছে, এরকম হচ্ছে না কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকেও আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে যে মানে কোশ্চেনে এইগুলি থেকে থাকবে এমন না, এরকম অন্য সংখ্যা দেওয়া থাকতে পারে, হ্যাঁ। তোমাকে বুঝতে হবে এটা কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে কি না, ঠিক আছে। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তবে আমরা এটাকে বলবো মূলদ সংখ্যা, আর যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তবে আমরা এটাকে বলবো অমূলদ সংখ্যা। ওকে, তো দেখো এই পর্যন্ত যে প্রবলেমগুলি করলাম, হ্যাঁ, এইগুলির অনুরূপ কিছু কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি, বাড়িতে তোমরা এগুলি প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনই আমি দিয়েছি কোশ্চেনগুলি, হ্যাঁ। হোমওয়ার্কটা বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। এই দেখো লেফট সাইডটা হলো বেঙ্গলি ভার্সনের জন্য এবং এই যে রাইট সাইডটা রয়েছে এখানে, হ্যাঁ, রাইট সাইডটা ইংলিশ ভার্সনদের জন্য, ঠিক আছে। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা এই পার্টটাকে তুলে নিতে পারো, ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে এইভাবে কপি করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে ঘরে বসে করবে, ঠিক আছে। তো দেখো এই চ্যাপ্টার যে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে, প্রথম চ্যাপ্টারটা এই নাম্বার সিস্টেম, এটার থেকে মোটামুটি যে সিস্টেমগুলি আমরা মানে যেই টাইপের কোশ্চেনগুলি সলিউশন করলাম, হ্যাঁ, এবং তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছি, ওই কোশ্চেনগুলির টাইপটাই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এছাড়া এখান থেকে হ্যাঁ কিছু লাইন দেওয়া থাকতে পারে, ওই লাইনটার উপর বেস করে তোমাকে কীভাবে আনসার করতে হবে। যেমন ধরো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এরকম থাকলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এখানে হয়তো 4টি অপশান দেওয়া থাকবে, এরকম মানে স্বাভাবিক সংখ্যার উপর বেস করে যদি কোশ্চেনটা হয় সংখ্যা, ঠিক আছে। এখানে হয়তো নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি একটি স্বাভাবিক সংখ্যা, এখানে হয়তো দেওয়া থাকলো 2/3, তারপর দেওয়া থাকলো
মনে করো 0, তারপর হয়তো রইল অপশান 3-তে দেওয়া থাকলো -1, অপশান ডিতে দেওয়া থাকলো মনে করো 5, ঠিক আছে। এখান থেকে কোনটি স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, বা এখান থেকে কোনটি অখণ্ড সংখ্যা, এরকম থাকতে পারে, ঠিক আছে, অখণ্ড সংখ্যা, বা এখান থেকে কোনটি একটি সমগ্র সংখ্যা বা হোল নাম্বার, ঠিক আছে, সমগ্র সংখ্যা, হ্যাঁ। তাহলে এই টাইপের কোশ্চেনগুলিও অনেক সময় আসে, এরকম 4টি অপশন দিয়ে দেওয়া থাকলো যে এখানে কোনটি অখণ্ড সংখ্যা, নিচের কোনটি অখণ্ড সংখ্যা, বা নিচের কোনটি একটি সমগ্র সংখ্যা বা হোল নাম্বার, নিচের কোনটি একটি ন্যাচারাল নাম্বার বা যে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তাহলে এখানে তোমাকে কি শিখতে হবে, এখানে স্বাভাবিক সংখ্যাকে কোনগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অখণ্ড সংখ্যা কোনগুলিকে বলা হয়, অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, ঠিক আছে, এগুলি কোনগুলিকে বলা হয়, তারপর সমগ্র সংখ্যা বা হোল নাম্বার কোনগুলিকে বলা হয়, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, এই যে এরকম করে আপ টু ইনফিনিটি পর্যন্ত যত ধনাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে, ঠিক আছে, স্টার্টিংটা হলো 1 থেকে শুরু করে যত অখণ্ড সংখ্যা রয়েছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা, এরা সবাই হলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি স্বাভাবিক সংখ্যা বের করতে বলা হয় তাহলে এটা হবে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, নেগেটিভ সাইডে তো যাবে না, হ্যাঁ, 1 থেকে শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা হবে যে 5 রয়েছে এখানে, 4 এর পরে এখানে 5 আসবে, 5টা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। আর অখণ্ড সংখ্যাটা হলো এই যে থেকে যে নেগেটিভ সাইড থেকে হবে, এখানে আপ টু ইনফিনিটি পর্যন্ত নেগেটিভ দিকে, মনে করো -3, -2, -1, এরপর এখানে 0, 1, 2, 3, এরকমভাবে এদিকে ঋণাত্মক দিকেও ইনফিনিটি পর্যন্ত, ধনাত্মক দিকেও ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলিকে একত্রে, পূর্ণ সংখ্যাগুলিকে একত্রে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বলা হয়, ঠিক আছে। ধনাত্মক এবং ঋণাত্মক 0 সহ, ঠিক আছে, সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে অখণ্ড সংখ্যা যদি বলে, এখানে এই যে 5টা একটা অখণ্ড সংখ্যা হবে, 0 একটা অখণ্ড সংখ্যা হবে, -1টাও একটা অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে এটা দেখে, অপশানগুলি দেখে কোনটা অখণ্ড সংখ্যা কোনটা সমগ্র সংখ্যা এগুলি বের করতে হতে পারে, ঠিক আছে। এবং সমগ্র সংখ্যাটা হলো এই যে 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু করে এরপরে সবগুলি হবে, মানে নেগেটিভটা বাদ দিয়ে, ঠিক আছে, নেগেটিভ সাইডটা বাদ দিয়ে, মানে এই যে স্বাভাবিক সংখ্যা নিয়েছিলাম আমরা, স্বাভাবিক সংখ্যার সামনে একটা 0 অ্যাড করে দিলে এটা অখণ্ড সংখ্যা সেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে অখণ্ড সংখ্যাতে শুধু একটা 0 বেশি থাকে, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা মানে কি থাকে, সমগ্র সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যাতে 0 থাকে না, সমগ্র সংখ্যাতে 0 থেকে শুরু হয়, ঠিক আছে, এটাই ডিফারেন্স, বাকিটা কিন্তু সবটা সেম, হ্যাঁ। তাহলে এখানে অপশানগুলিতে কোনটা স্বাভাবিক সংখ্যা, কোনটা অখণ্ড সংখ্যা বা কোনটা সমগ্র সংখ্যা, এগুলি থেকে আমরা বের করতে পারবো, মানে এগুলি এটা জানা থাকলে আমাদের, ঠিক আছে, এটা মনে রাখবে। আর তোমাদের যে টেক্সট বইটা রয়েছে, নবম শ্রেণীর যে টেক্সট বইটা রয়েছে, হ্যাঁ, এনসিইআরটির যে টেক্সট বইটা, ওই টেক্সট বইয়ের যে পেজ নাম্বার 27, ঠিক আছে, এখানে দেখবে যে এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারের একদম সারাংশটা দেওয়া আছে এখানে, ঠিক আছে, সারাংশ বা সামারিটা ওইখানে দেওয়া আছে। ওই যে সারাংশর যে লাইনগুলি, প্রত্যেকটা লাইন তোমাকে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। ওই লাইনগুলি যদি মুখস্থ থাকে তাহলে মানে ওইগুলি থেকে বিভিন্ন রকম কোশ্চেন ঘুরিয়ে ফিরে আসে, ওইগুলি থেকে যে কোশ্চেনগুলি আসে তুমি ওইগুলির আনসার করতে পারবে, ঠিক আছে। ওই লাইনগুলি এখান থেকে একদম ভালো করে করে রাখবে, ঠিক আছে, প্র্যাকটিস করে নেবে, মুখস্থ করে নেবে একদম, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমরা মোটামুটি করলাম, ঠিক আছে। এটার থেকে যেই সব টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, ওই টাইপের কোশ্চেনগুলি আমরা মোটামুটি আলোচনা করে নিলাম, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু থাকলো, নাম্বার সিস্টেম চ্যাপ্টারটার সলিউশন আমরা মোটামুটি করলাম, হ্যাঁ, এর জন্য আমরা 3টা ভিডিও করেছি, হ্যাঁ। আর এরপরে চ্যাপ্টার 2 যে পলিনোমিয়ালস বা বহুপদ রাশিমালা রয়েছে, ওইটার সলিউশন আমি পরের ভিডিওতে করবো, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে খুব সহজে গিয়ে পৌঁছে যায়। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।